হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাই স্পার্কল। আশা করছি সবাই খুব ভালো আছো এবং এই যে সময়টা তোমরা পেলে সেই সময়টা ঠিক ভালোভাবে ইউটিলাইজ করছো। আজকের যে ভিডিও সেটাতে আমরা 2022 এর শিফট 1 এর ম্যাথমেটিক্স এর যে কোশ্চেনটা ছিল সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেইল প্রত্যেকটা অঙ্ক কিভাবে করলে তোমার সময় বাঁচবে, কিভাবে তুমি এক চান্সে করতে পারবে সেগুলো সব দেখব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো। যারা অঙ্কে মানে একটু যাদের অঙ্কে ভীতি আছে তারা তো খুব ভালোভাবে দেখবেই, এবং যারা মোটামুটি অঙ্ক হচ্ছে পারো তারাও একটু দেখে নাও যে এই মেথডেই করো নাকি অন্য কোনো মেথড তোমরা ইউজ করো। যদি এর থেকেও ভালো কোনো মেথড ইউজ করে থাকো সেটা কমেন্ট সেকশনে জানিও। আর যদি মনে হয় যে হ্যাঁ এই মেথডগুলো নতুন শিখলে তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিও। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, সুজন এবং তপন একসঙ্গে একটি কাজ ৮ দিনে শেষ করে। তপন অশোক একসঙ্গে কাজ ৬ দিনে শেষ করে। যেরকম বলছি সেরকম এবার লিখতে যাই। কি আছে? সুজন আর তপন। সুজন আর তপন এটা টাইম অ্যান্ড ওয়ার্ক এর একটা অঙ্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের অঙ্ক। এখানেই তোমরা এইভাবে লিখতে গেলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন চ্যাপ্টার থেকে কিন্তু আমার অঙ্কগুলো এসেছে ২০২২ এ। তো এইভাবে প্রত্যেকটা অঙ্ক যখন করবে পাশে চ্যাপ্টারের নেমগুলো লিখতে যাবে, তাহলে মনে থাকবে যে আচ্ছা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এই বছরে একটা অঙ্ক এসেছে। এরকম করে নিজেরাই কিন্তু তোমরা কোশ্চেনটাকে ইভালুয়েট করে নিতে পারবে এবং কোন চ্যাপ্টার বেশি ইম্পোর্টেন্ট প্রত্যেক বছর কোনগুলো থেকে প্রশ্ন আসছে সেটা নিজেরাই বুঝতে পারবে। সুজন আর তপন শর্টে লিখছি কদিনে করছে? ৮ দিনে কাজটা শেষ করছে। তপন আর অশোক, তপন তার সঙ্গে অশোক যদি থাকে কাজটা শেষ হচ্ছে ৬ দিনে। আর সুজনের সঙ্গে যদি অশোক কাজ করে তাহলে কাজ শেষ হচ্ছে ৪ দিনে। এখন বলেছে তারা যদি ৩ জনে একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে কাজ শেষ হবে? তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করে থাকি? এটা যদি ডেজ হয়, এখানে দিন সংখ্যা লিখলাম ৮, ৬, ৪ এগুলো। তো আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে এদের এলসিএম। এলসিএম কত হবে? ৮, ৬ আর ৪ এর 24। যেটা এলসিএম হয় সেটাই আমার কি টোটাল ওয়ার্ক। এটাই হচ্ছে আমার মোট কাজ যেটা ওরা ৩ জন মিলে করবে। তাহলে যদি ২৪ ইউনিট মোট কাজ হয়, এটাকে আমরা ইউনিট লিখতে পারি। ২৪ ইউনিট যদি মোট কাজ হয়, সুজন তপন একসঙ্গে যদি ৮ দিনে কাজটা শেষ করে, তাহলে সুজন আর তপনের মোট দুজনের একসঙ্গে এফিসিয়েন্সি কত? একসঙ্গে এফিসিয়েন্সি ২৪ কে ৮ দিয়ে ভাগ করলে যেটা আসবে ৩। এদের দুজনে তপন আর অশোকের ৪ এবং সুজন আর অশোকের ৬। তাহলে আমি দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আচ্ছা আমি যদি এই জায়গাটা যোগ করি দেখি তো কি হয়? তাহলে দেখো এই একটা সুজন, এই একটা সুজন, মানে দুজন সুজন, দুজন তপন আর দুজন অশোকের মোট এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি ৬ আর ৪ এ ১০ আর ৩ এ ১৩। তাহলে একজনের কত হবে? তাহলে সুজন প্লাস তপন প্লাস অশোক। এটাকে যদি আমি বাইরে 2 কমন নিয়ে নিই তাহলে এদের এফিসিয়েন্সি আমি পেয়ে যাব 13, আর এই 2 টা যদি এদিকে চলে আসে 13/2। এটা হয়ে গেল আমার ৩ জনের একসঙ্গে এফিসিয়েন্সি। আমাকে তো এটাই চাইছে যদি ৩ জনই একই সঙ্গে কাজে যোগ দেয়, মানে একসঙ্গে কাজটা শুরু করে, দেন কতদিনে কাজ শেষ হবে? কতদিনে শেষ হবে মানে মোট কাজ তো কখনো চেঞ্জ হবে না। মোট কাজ 24 ইউনিট এটাই থাকবে। তাহলে তখন কত সময় লাগবে দেখে নিই যদি ৩ জনে একসঙ্গে কাজ করে। মোট কাজ টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কত বেরিয়েছে? ৩ জনের 13/2। তাহলে আমি এটাকে 24/13 ইনটু 2 লিখতে পারি। মানে 48/13। তাহলে ১৩ ৩ এ ৩৯। ৩৯ মানে রিমাইন্ডারে 9/13। তাহলে 13 3 হোল 9/13। এতদিন যদি ৩ জনে একসঙ্গে করে টাইম লাগবে। তো এইটা আমার অপশনে কোথাও নেই। অঙ্কটা ভুল ছিল অপশনের উত্তর। তো এরকম যদি থাকে তাহলে তুমি যদি সেটা অ্যাটেন্ড করো তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাবে। কোনো অসুবিধা নেই। ভুল থাকলে তুমি নাম্বার পেয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করলাম। আর এই অঙ্কগুলো খুব সোজা। আমি কিন্তু বলেই দিচ্ছি যে এই অঙ্ক সবাই করবে। মানে এমন নয় যে কিছুজন পারবে কিছুজন করবে না। এই অঙ্ক সবাই পারবে, সবাই করবে। পরের অঙ্ক কি বলেছে দেখো, একটা সমকোণী ত্রিভুজাকৃতি বাগান আছে। তো আমি আগে একটা সমকোণী বাগান এঁকে নিই। এই ধরো একটা সমকোণী ত্রিভুজাকৃতি বাগান আছে। এবার এই ৩টি বাহু সংলগ্ন ৩টি বর্গাকৃতি পার্ক আছে, স্কয়ার পার্ক আছে। ত্রিভুজের লম্ব আর ভূমি সংলগ্ন পার্ক দুটির ক্ষেত্রফল বলে দিয়েছে ৪০০। তার মানে লম্ব, এটা লম্ব, এই সংলগ্ন যে পার্ক সেটার ক্ষেত্রফল বলে দিয়েছে ৪০০। ভূমি সংলগ্ন যে পার্ক সেটার ক্ষেত্রফল বলে দিয়েছে ২২৫। আমি র‍্যান্ডম আঁকছি, হয়তো অতটা ভালো হবে না, কিন্তু বোঝা গেলেই হলো। তাহলে আমার এই অতিভুজ সংলগ্ন যে পার্ক সেটার ক্ষেত্রফল কত হবে? দেখো এটা একদম সঠিক কিভাবে করব। ৪০০ যদি একটা বর্গক্ষেত্রের, এই ধরো একটা বর্গক্ষেত্র, এর যদি ৪০০ স্কয়ার মিটার, ৪০০ স্কয়ার মিটার যদি এর ক্ষেত্রফল হয় তাহলে এর এক একটা সাইড কত হবে? এর সাইড হবে √৪০০। তাহলে √৪০০ মানে 20। তাহলে এটা যদি আমার 20 হয়, 225, তাহলে এটা যদি আমার 225 মানে 15 এর স্কয়ার, এটা যদি আমার 15 হয়, এটা যদি আমার 20 হয়, তাহলে আমার এই অতিভুজটা কত? এটা বার করতে হবে। এবার এটা তুমি পিথাগোরাস করেও বার করতে পারো। আদারওয়াইজ দেখো আমার কি আসবে? 20 র পিথাগোরাসের সূত্র কি বলছে? হাইপোটেনিয়াস স্কয়ার সমান হচ্ছে হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু এল স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমি যদি এইচ বার করতে চাই তাহলে আমাকে লম্বর স্কয়ার ভূমি স্কয়ার। লম্বর স্কয়ার মানে 20 স্কয়ার করলে 400। 400 প্লাস বেসের স্কয়ার করা মানে হচ্ছে 225। 225 এবার এর একটা রুট মানে 625 এর রুট। তার মানে হচ্ছে আমার আসবে 25 মিটার। তো আমাকে কিন্তু সেটা চাইনি, সাইড চাইনি। আমাকে চেয়েছে যে অতিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে 25 যদি তার একেকটা বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে এরিয়া কত হবে? এরিয়া হবে 25 × 25। এটার মুখে করে দেখতে হবে না, আমি বোঝানোর জন্য করছি। ৬২৫, অপশন ডি। অপশন ডি। এখানে কোনো অপশন কারেক্ট ছিল না বলে দাগ দিতে পারিনি। এটাই কিন্তু অ্যান্সার হবে। বাট এটার উত্তর ঠিক আছে, ৬২৫ হবে। ওকে? নেক্সট বলেছে দেখো একটি স্কুলে ৩টি শ্রেণীতে ছাত্র সংখ্যা ৫০, ৪৫, ৪০।
ওই ৩টে শ্রেণীর ছাত্রদের গড় বলে দিয়েছে ৮, ১০ আর ১২। তাহলে একত্রে ছাত্রদের গড় বয়স কত সবাই মিলে? যেখানে ছাত্র সংখ্যা ৫০ তাদের গড় হচ্ছে ৮ বছর। যেখানে ছাত্র সংখ্যা ৪৫ সেখানে গড় বয়স হচ্ছে ১০। যেখানে ছাত্র সংখ্যা ৪০ সেখানে গড় বয়স হচ্ছে ১২। তাহলে গড় বয়স যদি হয় তাহলে এটার মোট বয়স কত? মোট বয়স হচ্ছে এখানে ৪০০, এখানে মোট বয়স হচ্ছে ৪৫০, এখানে মোট বয়স হচ্ছে ৪৮০। সব যদি যোগ করে দিই কত আসবে? ০, ১৩, ৩, ১২ একে ১৩। ১৩৩০ হচ্ছে মোট বয়স। কতজনের? যোগ করে দিই তাহলেই পেয়ে যাবো মোট কতজনের। ৩টে শ্রেণীতে মোট কতজন আছে? ৫, ১৩। তাহলে ১৩৫ জনের মোট বয়স ১৩৩০। তাহলে একেক জনের গড় বয়স কত? অতএব এভারেজ কি করে বার করব? ১৩৩০ বাই ১৩৫। কাটাকাটি করবে, দেখবে অ্যান্সার আসবে 9.85, অপশন এ। ওকে? নেক্সট অঙ্ক বলেছে দেখো, রুটস আচ্ছা 3x² - 10x + c এইটার দ্বিঘাত সমীকরণ এটা একটা। এর বীজগুলো বলে দিয়েছে পরস্পরের অনন্যক যদি হয় তাহলে c এর মান কত হবে? এখানে যে c আছে সেটার মান কত হবে? c এতে কিছু দেয়া নেই। তো দ্বিঘাত সমীকরণের একটা আমি ধরে নিলাম যে বীজ হলো আলফা। নরমালি কি ধরি আমরা? বীজ আলফা আর বিটা। কিন্তু বলে দিয়েছে একটা অন্যটার অনন্যক। তাহলে আরেকটা আমি ধরে নিতে পারি 1/আলফা। বা আমি যদি একটা বিটা ধরি, আরেকটা কি ধরবো? 1/বিটা। মানে যেটা ধরবো সেটার অনন্যক মানে 1 দিয়ে সেটা লিখতে হবে। এখন আমরা যেটা জানি সেটা কি হয়? বীজ দুটির গুণফল অর্থাৎ সূত্রটা আমি একবার লিখছি। ঠিক আছে? আলফা ইনটু বিটা এই যে সূত্র একটা ছিল আমাদের সেটা মানে হচ্ছে c/a। c/a মানে কি হলো? c মানে হচ্ছে x⁻0। c মানে এখানে কিছু নেই মানে x⁻0 সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। তাহলে x⁻0 এর সহগ এখানে হচ্ছে c আর x² এর সহগ দেখো এখানে 3। তাহলে আমি আলফা আর বিটা তো ধরিনি। আমি ধরেছি আলফা আর 1/আলফা। তাহলে এটা তো সূত্র। এটা আমি সূত্রটা লিখলাম। এবার আমি অঙ্কে যেটা ধরেছি তাহলে আলফা ইনটু 1/আলফা এটা সমানই আমি লিখতে পারি c বাই a। এর জায়গায় কত লিখবো? এর জায়গায় এখানে দেখো আমাকে 3 বসাতে পারবো আমি। 3 বসালাম। তাহলে এখানে তো আমার আলফা, আলফা কেটে গেল। তাহলে এখানে c সমান কত পড়ে রইল? 3 পড়ে রইল। এবার আমাকে ওটাই বার করতে বলেছে c সমান কত? তাহলে c সমান অপশন সি 3। ওকে? পরের অঙ্কতে যাবো দেখো আবারও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ দিয়েই অঙ্ক দিয়েছে। তো করার জায়গা নেই। আমি একটু মুছছি। তোমরা যেন অঙ্ক দেখে নিও বা বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা আরেকবার একটু ব্যাকে গিয়ে দেখে করে নিও। ঠিক আছে? এই সূত্রটা আমি মুছছি না, এটা থাকছে। বলেছে দেখো যে একটা দ্বিঘাত সমীকরণ x এর যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা তাহলে সেটা সমীকরণ কি হবে? বীজ আমাকে বলে দিয়েছে একটার আলফা বাই বিটা আর একটা বীজ হচ্ছে বিটা বাই আলফা। তাহলে সেটার বীজ কি হবে? এবার একটা সেটার সমীকরণ কি হবে? ঠিক আছে? তো একটা সমীকরণ যদি আমি বীজগুলো জানা থাকে তাহলে কি হয়? যখন আলফা আর বিটা একটা বীজ তখন আমি একটা সমীকরণ লিখছি। সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা ইনটু বিটা সমান 0। এটা নরমাল সমীকরণের মানে যদি বীজ দেওয়া থাকে আমি কি করে সমীকরণটা বার করব সেটা সূত্র। এটা একটা দ্বিঘাত সমীকরণের যদি দুটি বীজ হয় আলফা আর বিটা সেক্ষেত্রে সমীকরণটা কি এর হুম, এটা হচ্ছে এর ফর্মুলা। ওকে? এখন আমি দেখো আলফা বিটার জায়গায় আলফা মানে ধরে নিতে পারি আলফা বাই বিটা আর বিটার জায়গায় ধরে নিতে পারি বিটা বাই আলফা। কারণ আমাকে বীজ দুটো বলে দিয়েছে। তাহলে আমি এই সূত্রে ওইগুলো বসাবো। x² এর জায়গায় x² রইলো মাইনাস আলফার জায়গায় আমি বসাতে পারি আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ওটার জায়গায় বসাতে পারি ইনটু x প্লাস আলফা ইনটু বিটা আলফা বাই বিটা ইনটু বিটা বাই আলফা। তাহলে এই জায়গাটা পুরোটাই কেটে গেল আমার। তাহলে এই জায়গাটা 1 হয়ে গেল। তাহলে জিনিস যেটা আমার পড়ে রইল x² মাইনাস এবার এইখানটা আমাকে একটু প্লাস মাইনাস যোগ বিয়োগ করতে হবে। তো আমি যদি এটা করি তাহলে আমার দাঁড়ালো সরি এটা বিটা বাই আলফা। তো আলফা ইনটু বিটা তাহলে বিটা বিটা স্কয়ার প্লাস 1 সমান 0। এবার আমি এটাকে দেখো একটা আবার প্লাস মাইনাস করতে পারবো। পুরোটার এলসিএম হলো আলফা বিটা। তাহলে প্রথমেরটার সঙ্গে রইলো আলফা বিটা x² এটা সরি x ছিল। তো এটা যেরকম ছিল সেটাই রইলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস আলফা ইনটু বিটা সমান 0। তাহলে যেটা পড়ে রইলো দেখো এই আলফা বিটাটা যদি এদিকে গুণ হয়ে যায় তাহলে আলফা ইনটু বিটা ইনটু x² মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার x প্লাস আলফা বিটা সমান 0। তাহলে এই দাঁড়ালো আমার ফাইনাল সমীকরণ। এবার আমি মেলাই কিসে আছে দেখো এখানে আছে আলফা স্কয়ার প্লাস ab ইজ ইকুয়াল টু 0। এটা তো ঠিক আছে। নেক্সটটা এখানে প্লাস আছে হবে না। এটা তো এখানে 1 আছে হবে না। তাহলে আমার অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। আলফা বিটা x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার x ইনটু আলফা। হ্যাঁ, অপশন এ হচ্ছে ঠিক আছে। ওকে? দেখো এটা কিন্তু মানে কঠিন কিচ্ছু না শুধু ক্যালকুলেশন। ক্যালকুলেশন এখানে যদি কারোর ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার অঙ্কটা ভুল হয়ে যাবে। যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করো, ব্যাকে গিয়ে আরেকবার দেখো এবং তাহলেই দেখবে বুঝতে পারছো। একদম ইজি কিচ্ছু নেই।
পরের প্রশ্নতে যাব। বলেছে দেখো তামার তৈরি একটা আয়তঘনক। আয়তঘনক কিরকম হয়? এখানে কি আছে শেপ? না, নেই। আঁকতেই হবে। এরকম একটা আয়তঘনক আছে। এবার সেটাকে আমি কি করব, গলিয়ে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে 15, 18, লেন্থ মনে করো 15 যদি হয়, ব্রেথ যদি হয় 11, আর হাইট যদি হয় 8, সবকিছু বলে দিয়েছে। আয়তঘনকটিকে গলিয়ে সমান মাপের 35টি লম্ব বৃত্তাকার নিরেট চোঙ বানাবে। এই ধরো এটাকে গলিয়ে এই জিনিসে পরিণত করবে, এটাকে গলিয়ে এই জিনিসে পরিণত করবে 35টি, এবং প্রতিটি চোঙ 3 সেন্টিমিটার লম্বা হবে। তাহলে এখানের এই যে হাইটটা হবে, সেই হাইটটা কিন্তু বলে দিয়েছে কত হবে, 3 সেন্টিমিটার। তাহলে চোঙগুলোর ব্যাস কত হবে, অর্থাৎ আমাকে এইখান থেকে এইটা পুরোটা বার করতে হবে, এইখান থেকে এইটা। তা এখন আমি কি এটার আয়তন বার করতে পারবো, ভলিউম বার করতে পারবো, মানে ঘনকটার আয়তন 15 ইন্টু 11 ইন্টু 8। আচ্ছা, যে এটার আয়তন বার করলাম, চোঙেরও আমি আয়তন বার করতে পারবো। চোঙের আয়তন কি হয়? চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। এইচ এর মান আমি জানি 3, কিন্তু আর স্কোয়ার এর মান আমি জানি না। এবার এই আয়তনকে আমি যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে আমি কতগুলো কি পাবো? আমি 35 পাবো, কারণ এটাকে গলিয়ে সমান আয়তনের আমি 35টা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করেছি। তাহলে এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করলে আমি 35 পাবো। তাহলে 15 ইন্টু 11 ইন্টু 8 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এইচ এর জায়গায় একেবারে আমি 3 বসিয়ে দিলাম, সমানই আমি পাবো কত, 35। আচ্ছা, নেক্সট আমি কি করতে পারি, পাইটাকে ভেঙে নিতে পারি। 15 ইন্টু 11 ইন্টু 8 ইন্টু 7 ওপরে চলে এলো, 7 কোথা থেকে এলো, পাই মানে 22 এর 7, 22 নিচে রইলো, আর স্কোয়ার থাকলো ইন্টু 3 সমান 35। এবার দেখো সুন্দর কাটাকাটি যাবে। 7 5 এ 35 করলাম, 5 থেকে 3 এ 15 করলাম, 3 এর সঙ্গে নিচে 3 কেটে গেল, এদিকে 11, 2 এ 22 কেটে গেল, আর 2 এদিকে 4 এ 8 কেটে গেল। তাহলে আমার যেটা পড়ে রইল আমি এদিকে লিখছি, এই যে আর স্কোয়ার সমান আমার পড়ে রইল 4। তাহলে আর সমান 2, এটা আমি পেলাম। আমাকে কি চেয়েছে? আমাকে আর চেয়েছে নাকি 2 আর চেয়েছে? আমাকে দেখো ব্যাস চেয়েছে। এইটা যদি কেউ ভুল করো, 8 সমান 2 এলো, ব্যাস আমার অঙ্ক মেলেনি, তাহলে কিন্তু না, আমাকে ব্যাস বার করতে হবে। তা ব্যাস সমান হয় 2 আর। 2 আর মানে 2 ইন্টু 2, 4 সেন্টিমিটার। অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট অঙ্কতে যাব। নেক্সট অঙ্কটা এখানেই করতে হবে, কারণ জায়গা নেই। আমি এখানটা মুছে নিচ্ছি, তোমরা যদি না করে থাকো আরেকবার দেখে নাও। বলেছে যে ইফ cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 2, দেন sin 99 থিটা প্লাস, এটা কিন্তু প্লাস, মানে এটা ডিভাইড মতো মনে হচ্ছে দেখে, আর cos 99 থিটার মান কি হবে সেটা তোমাকে বার করতে হবে। তো কিছুই ব্যাপার না, দেখো যেটা লেখা আছে আমি লিখি, cos থিটা প্লাস sec থিটা, একটু লেন্দি হবে কিন্তু ভীষণ ইজি, ঠিক আছে। cos থিটা প্লাস sec থিটা সমান 2। এখন আমি cos থিটা যেমন আছে আছে, sec থিটাকে cos থিটার আকারে প্রকাশ করতে পারবো? হ্যাঁ পারবো। কেন? sec থিটা মানেই 1 বাই cos থিটা সমান 2 দাঁড়ালো। এবার প্লাস মাইনাস করে দাও, নিচে রইলো cos থিটা, উপরে রইলো cos স্কয়ার থিটা প্লাস 1 সমান 2। এখন আমি লিখতে পারি যে cos স্কয়ার থিটা, এবার এই cos থিটাটা এদিকে 2 এর সঙ্গে গুণ হয়ে গিয়ে হয়ে গেল 2 cos থিটা, আর ওই 2 cos থিটাটা সমানের এই পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস 2 cos থিটা। একটা শুধু আমি স্টেপ জাম্প করলাম, বুঝতে পারলে কিনা দেখো, এই cos থিটা এই 2 এর সঙ্গে গুণ হয়ে হয়ে গেল 2 cos থিটা, এবং এই 2 cos থিটাটা আমি সমানের এই পাশে নিয়ে এলাম, তার মানে সেটা কি হয়ে গেল, মাইনাস। এই আমি একটা স্টেপ জাম্প করলাম, ঠিক আছে। তোমাদেরও কিন্তু পরীক্ষাতে প্রচুর স্টেপ জাম্প করতে হবে, নাহলে তোমরা টাইমে শেষ করতে পারবে না। অত ডিটেলসে করতে গেলে হবে না, এটা যেহেতু আমার ক্লাস, আমাকে তোমাদের শেখাতে হবে, সেজন্য আমি এত ডিটেলসে করছি, নাহলে কিন্তু পরীক্ষায় তোমরা এত ডিটেলস করবে না। এখন আমি cos স্কয়ার থিটা যেমন আছে থাকলাম, আর 2 cos থিটাটাকে আমি মাইনাস cos থিটা, আবার একটা মাইনাস cos থিটাতে ভাঙতে পারি। তাহলেই দেখো মাইনাস cos থিটা আর মাইনাস cos থিটা মানেই হচ্ছে মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। কি করলাম? -2 কে আমি -1 এ ভাঙলাম, এটাকে আমি এটাতে ভাঙলাম, আর কিছু না, সেম। এখন আমার এই পার্টটা থেকে cos থিটা কমন যাচ্ছে, এই পার্টটা থেকে যদি আমি cos থিটা কমন নিই, তাহলে আমার পরে রইলো cos থিটা যদি কমন নিই, তাহলে cos থিটা -1 মাইনাস, এখান থেকে আমি 1 কমন নিতে পারি, তাহলেও আমার পড়ে রইল cos থিটা -1 সমান 0। এবার কোথায় করব, জায়গা তো নেই, নিচের দিকেই করতে হবে। আচ্ছা, এখন এই পুরো পার্টটা আর এই পুরো পার্টটা, আগেরবার এই পার্টটা আর এই পার্টটা থেকে কমন নিয়েছিল, এখন এই পুরো পার্ট আর এই পুরো পার্ট থেকে আমি কমন নিতে পারি। দেখো তো, cos থিটা -1 কমন নিতে পারি, এইখানেও cos থিটা -1, cos থিটা -1, cos থিটা -1 কমন নিলাম, তাহলে পড়ে রইল এখানে cos থিটা, কিচ্ছু না, আমি মিডল টার্ম করছি, -1 সমান 0। এবার দুটো জিনিস যদি গুণ করে কখনো 0 আসে, তার মানে ডেফিনেটলি তাদের মধ্যে একটা হচ্ছে 0। আর দুটোই যেহেতু সমান জিনিসই আছে, দুটোই যেহেতু সমান জিনিস আছে, তাহলে আমি বলতে পারি যে cos থিটা -1 সমান 0। তাহলে cos থিটা সমান 1। আর cos এর কত ডিগ্রির মান থিটা হয়, cos এর কত ডিগ্রির মান 1 হয়, থিটার মান কত হলে 1 হয়, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান 1। তাহলে আমি বলতে পারি যে থিটার মান আমি পেয়ে গেলাম 0 ডিগ্রি।
তাহলে থিটার মান আমি যদি 0 ডিগ্রি পেয়ে গিয়ে থাকি, তাহলে আমাকে কি বার করতে হবে? এখানে আমাকে বার করতে হবে, দেখবে সাইন থিটা, আমাকে বার করতে হবে সাইন 99 কস 99। তাহলে সাইন 99 কিচ্ছু ব্যাপার না। তাহলে আমি সাইন 99 থিটা, বা থিটার জায়গায় আমি একেবারে আমি বসিয়ে দিতে পারি 0 ডিগ্রি, কারণ থিটার মান তো আমি পেয়ে গেছি, সাইন 99 0 ডিগ্রি প্লাস কস 99 0 ডিগ্রি। কোনো অসুবিধা নেই। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 0 + 1 = 1। অপশন বি কারেক্ট অ্যান্সার। একদম ইজি। ওকে, নেক্সট অঙ্কতে যাব। নেক্সট অঙ্ক আছে, দেখো ভীষণ সোজা। এটা মুছে দিচ্ছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা একটু টুকে নিও। বলেছে দেখো যে 10% হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? একদম সোজা অঙ্কটা, একদম 2 লাইনের অঙ্ক। দেখো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 2 ইনটু কত পার্সেন্ট হারে? 10% হারে, 2 ইনটু 10 মানে 20%। 20% সুদ হচ্ছে, এটা হয়ে গেল আমার ইন্টারেস্ট। আর 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কি করে বার করব? একটা সূত্র লিখেছিলাম, মনে আছে তোমাদের? প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ব্যাস, এখানে এক্স ওয়াই সবকিছুর জায়গায় তুমি বসিয়ে দাও 10। 10 প্লাস 10, আর এখানে কোনো মাইনাস আসবে না, কারণ এখানে পুরোটাই তো যেহেতু বাড়বে, টাকা কোনোদিনও কমবে না, তাহলে এখানে সবকিছু প্লাস হবে, কোনো মাইনাস আসবে। মাইনাস আসে ব্যাপার থাকে, কিন্তু এখানে টাকা সবসময় বাড়বে, টাকা কোনোদিন কমবে না। যে কোনো ব্যাংকে টাকা রাখলে কোনোদিন টাকা কমে যায় না, টাকা সবসময় বাড়ে। সুতরাং এখানে সবকিছু প্লাসেই নেবো আমরা। প্লাস 10 ইন্টু 10 বাই 100। তাহলে এখানে তো 10 10 সব কেটে গেল, তাহলে 10 10 এ 20, আর এখানে পড়ে রইল 1, মানে 21%। মানে পার্সেন্ট দেওয়াটা ঠিক হবে না, এটা 21 ইন্টারেস্ট যেহেতু এটা পাবো। তাহলে আমাকে এবার জানতে চেয়েছে অনুপাত কত। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইজ টু কম্পাউন্ড ইন্টারেস্ট অনুপাত কত হবে? 20:21। অপশন সি, অপশন সি কারেক্ট। নেক্সট অঙ্ক বলেছে দেখো যে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যাতে একটা অংশ অন্য অংশের বর্গমূলের সমান হয়। এটা কোনো রুলস নেই, কোনো কিছু না, অঙ্ক দেখেই হয়ে যাবে। 21 21 যোগ করলেও 42 হয়, কিন্তু একটা অংশের রুট করলে কি অন্য অংশটা কোনোভাবে পাওয়া যাচ্ছে? দুটো সমান, এটা তো হবেই না। একটা অংশের রুট, এইগুলোর মধ্যে কারোর রুট পসিবল না। তুমি দেখে নাও কার রুট পসিবল, একমাত্র 36 এর রুট পসিবল, এবং 36 এর রুট করলে 6 আসে, তার মানে ডেফিনেটলি এটা অ্যান্সার। একদম সোজা, একদম কিছু ব্যাপার নেই। পরের প্রশ্ন বলেছে দেখো যে মাধব একটি ব্যাংকে 6% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছরের জন্য রেখেছে, আর তার ভাই নবীন 6% সরল সুদের হারে একই টাকা একই সময়ের জন্য জমা রেখেছে। একজন রেখেছে চক্রবৃদ্ধি সুদ, একজন রেখেছে সরল সুদ। তাহলে 2 বছর পরে কে বেশি টাকা পাবে? মানে ওই 6% হারে 1000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং 1000 টাকার সিম্পল ইন্টারেস্ট এর মধ্যে, সরল সুদের মধ্যে কি ডিফারেন্স সেটাই বার করতে হবে। তো আমরা তো সূত্র জানি যে সিআই মাইনাস এসআই। এবার একটা শুধু জিনিস জেনে নেব, সিআই তে টাকা রেখেছে কে জানো? মাধব। মাধব টাকা রেখেছে সিআই তে, আর এসআই তে টাকা রেখেছে কিন্তু ওর ভাই নবীন। তাহলে এই দুটোর ডিফারেন্স সূত্র মনে আছে? পি ইনটু আর বাই 100 তার স্কয়ার। পি কত? 10,000। আর কত? 6/100। দুবার লিখতে পারি 6/100 যেহেতু স্কয়ার আছে। তাহলে এখানে দেখো 4টে শূন্য, এখানে 2টো শূন্য, 2টো শূন্য কেটে গেল। 6 6 36। তাহলে কে বেশি টাকা পাবে? ডেফিনিটলি মাধব বেশি টাকা পাবে। কত টাকা বেশি? 36 টাকা। মাধব 36 রুপিস বেশি পাবে। দেখো অপশনগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর দিয়েছে। মাধব 72 টাকা নয়, 72 নয়, নবীন 36 নয়, মাধব 36। অপশন ডি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো দেখো হয়ে গেল, সবকটা অঙ্ক করে ফেললাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি তোমরা এই মেথডেই করে থাকো সেটা তোমরা জানাও যে ইয়েস ম্যাম সেম মেথড আমরাও করি। আর যদি মনে হচ্ছে যে না নতুন মেথড শিখলাম, আর যদি মনে হচ্ছে যে না নতুন মেথড কিছু শিখলাম, সেটাও জানিও। পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। আশা করছি তোমাদের সুবিধাই হবে, এবং ইংলিশ যে পার্টগুলো বলছিলে তোমরা, সেটাও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। আর তোমরা যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও, যারা মক টেস্ট দিতে পারছো না, এই যে টাইমটা তোমরা হাতে পেলে, এই টাইমটা একদম কিন্তু নষ্ট করো না। যা হোক করে, মানে যা হোক তা হোক করে যেন এবারেই লাগাতে হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে এগিয়ে যাও। আর সেটার জন্য ফ্রিতে মক টেস্ট দেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। সেটার লিঙ্ক টেলিগ্রামেও থাকবে, ডিসক্রিপশন বক্সেও থাকবে। তো সেখান থেকে তোমরা ফ্রি মক টেস্ট আমরা আফটার 1 ডে, মানে একদিন ছাড়া ছাড়া আমরা আপলোড করছি। প্রিভিয়াস মক টেস্টও তোমরা সেখানে পেয়ে যাবে। সেই গ্রুপে যুক্ত হয়ে কোনো অসুবিধা নেই, এবং ফ্রি মক টেস্ট দিতে পারবে। তোমার যদি কোনো ডাউট থাকে সেটাও বলতে পারবে। সুতরাং তোমরা আশা করছি গ্রুপটায় যুক্ত হলে উপকৃতই হবে। তো থাক, আর বেশি কথা বলব না। এই ছিল আজকের ভিডিও। আশা করছি দেখে তোমাদের ভালো লাগলো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।